প্রফেসর মোহাম্মদ ইউনূসের ৮ মাসের ক্ষমতামলে আদতে বাংলাদেশ কোনো উন্নয়ন হয়েছে কিনা এটা এখন বড় প্রশ্ন। বড় প্রশ্ন মানে আওয়ামীপন্থী যারা বা ডক্টর মোহাম্মদ ইউনূসকে যারা সহ্য করতে পারে না তাদের বড় প্রশ্ন। আজকে তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব যে আদতে কতটা উন্নয়ন হয়েছে বা বাংলাদেশের সমৃদ্ধির দিক থেকে আমরা কতটা এগিয়ে গেছি। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি। দেখুন, সর্বপ্রথমে যেটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিদ্যুৎ ব্যবস্থা। শেখ হাসিনা কিন্তু বিদ্যুতের নামে কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান তুলতো। তৎকালীন সময় আমরা লক্ষ্য করেছি সর্বশেষ যে লোডশেডিং বা পবিত্র মাহে রমজান উপলক্ষে তারাবির সময় কিন্তু কারেন্ট চলে যেত, কিন্তু বর্তমান সময়ে এসে আমরা লোডশেডিংয়ের সেই জ্বালা থেকে কিন্তু অলরেডি মুক্তি পেয়ে গেছি। এটা একটা বাংলাদেশের ইতিহাসে অনন্য নজির। যারা প্রফেসর মোহাম্মদ ইউনূসের আমলে কোনো উন্নয়ন দেখতে পায় না তাদের সর্বপ্রথমে এটা দেখিয়ে দিলাম। সীমিত পর্যায়ে লোডশেডিং কিন্তু হবে, এটা স্বাভাবিক। বিদ্যুৎ খাতে বাংলাদেশ এখনও সেই ধরনের সফলতা অর্জন করতে পারে নাই। সেই দিক থেকে হালকা লোডশেডিং থেকে বেরিয়ে এসে বাংলাদেশ এখন যথেষ্ট বিদ্যুৎ সাপ্লাইয়ের দিক থেকে এগিয়ে গেছে। এখন আমরা যেটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পুলিশ। ভাতের হোটেলের কথা মনে আছে, ডিবি হারুনের কথা। সে যেভাবে জনগণকে ভাত খাইয়ে মানুষের মধ্যে একটা অনৈতিক প্রশ্ন তৈরি করতো, সেই ডিবি পুলিশ বর্তমান ডিবি প্রধান যিনি আছেন তিনি আমাদের এক মাথার তাজ। পুলিশ বাহিনীকে কীভাবে ঘুরে দাঁড়াতে হবে এবং পুলিশ সংস্কার কমিশন যেভাবে ঘুরে দাঁড়াচ্ছে এবং পুলিশ যেভাবে কাজ করছে, এটা বাংলাদেশের ইতিহাসে এক অনন্য নজির। হ্যাঁ, অনেকে বলতে পারে যে পুলিশ সেভাবে কাজ করতেছে না, পুলিশ এতদিন কোথায় ছিল। ঠিক সেই জায়গা থেকে বেরিয়ে এসে পুলিশ কিন্তু এখন যথেষ্ট দায়িত্ব পালন করছে। সাম্প্রতিক আপনারা জানেন একজন পুলিশ ভাইকে বাংলাদেশে একটা সম্মাননা সূচক পদক প্রদান করা হয়েছে। একটা রাজনৈতিক মিটিংয়ে বা একটা অনুষ্ঠানে সে যেভাবে বিভিন্ন ক্লামের উপর বিভিন্ন খাম্বার উপর যেভাবে বাড়ি মেরেছে, জনগণের উপর বাড়ি না মেরে, এই ধরনের পুলিশ কিন্তু আমরা চেয়েছিলাম। এই ধরনের পুলিশ আমাদের মাথার তাজ হয়ে থাকবে। ঠিক পুলিশের পোশাক বলেন বা পুলিশের মূল চেতনাগত দিক থেকে বলেন যথেষ্ট পরিবর্তন কিন্তু পরিলক্ষিত হয়েছে। সেই দিক থেকে বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট যেটা আছে প্রফেসর মোহাম্মদ ইউনূসের সরকার যথেষ্টভাবে চেষ্টা করছে পুলিশকে ঠিক সেইভাবে কাম ব্যাক এবং ব্যাকআপ দেওয়ার জন্য। পুলিশের সঠিক বিচার, যারা এতদিন বিচার বহির্ভূতভাবে শেখ হাসিনাকে পদলহীন দালাল হয়ে গিয়েছিল তাদেরকে ছাঁটাই বাছাই করে সঠিকভাবে বিচারের মুখোমুখি এনে যারা নৈতিকভাবে দায়িত্ব পালন করতে চায় তাদেরকে দিয়ে বাংলাদেশের সঠিক কাজগুলো করে নেওয়া হচ্ছে। এটা হচ্ছে বাংলাদেশ পুলিশ বিভাগের এক অন্যতম দায়িত্ব। একই সাথে বর্তমান পুলিশ মহাপরিদর্শক বা মহাপরিচালক যিনি আছেন তিনিও এক অনন্য নজির সৃষ্টি করেছেন এবং জনগণের কাছে ক্ষমা চাইতে এবং জনগণের মুখোমুখি প্রশ্নের দাঁড়াতে তিনি কিন্তু বাধ্য। এখন আমরা যেটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিদেশের সাথে বাংলাদেশের নীতি। আপনারা জানেন এতদিন শেখ হাসিনা যে নতজানু পররাষ্ট্রনীতি ছিল, ভারতের থেকে শুরু করে তাদের নাকি আমেরিকা তারা যাবেই না, আমেরিকার সাথে তাদের কোনো সম্পর্কই নেই। হ্যাঁ, পরবর্তীতে দেখা গেল যে ডোনাল্ড ট্রাম্পের সাথে বা বাইডেনের সাথে পাতে পেলে কিন্তু তারা ছবি তুলতে ব্যস্ত হয়ে যায়। কিন্তু বর্তমান মোহাম্মদ ইউনূসের প্রশাসন যেটা, বাইডেন কিন্তু এই সর্বশেষ ক্ষমতা মেলে তার সাথে যথেষ্ট একটা ভালোবাসার নজির আমরা লক্ষ্য করেছি। একই সাথে তার চীন সফর এক অনন্য নজির। তারপর আমরা সর্বশেষ লক্ষ্য করলাম যে ভারতের সাথে যেভাবে বুক চিতিয়ে প্রফেসর মোহাম্মদ ইউনূসের সরকার নরেন্দ্র মোদীর মুখোমুখি দাঁড়িয়েছেন, ডিপ্লোম্যাসিক যে ব্যাপার স্যাপারগুলো হয়েছে সেটা এক অনন্য নজির। এতদিন শেখ হাসিনার কাছ থেকে তারা কিন্তু শুধু পেত, কোনো কিছু দিত না। সেটার থেকে বাইরে বেরিয়ে এসে বর্তমান যে পররাষ্ট্রনীতির যে কাজগুলো হচ্ছে সেটা বাংলাদেশের ইতিহাসে এক উজ্জ্বল দৃষ্টান্ত। এখন আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ধর্মীয় স্বাধীনতা। আপনারা জানেন দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে, তারপর পবিত্র মাহে রমজান বা বিভিন্ন ইসলামিক কালচার বা ধর্মীয় যে সম্প্রীতি সেটা এক অনন্য উচ্চতায় পৌঁছে গেছে প্রফেসর মোহাম্মদ ইউনূসের আমলে। সেই দিক থেকে বাংলাদেশে বর্তমান যে একটা ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ উল ফিতর অনুষ্ঠিত হলো, প্রায় দীর্ঘ 17 বছর বা বাংলাদেশের ইতিহাসে এরকম ঈদ কেউ দেখে নাই। মানে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, প্রত্যেকটা দ্রব্যমূল্যের দাম বা যাই বলি না কেন, এর আগের পবিত্র মাহে রমজানের কথা যদি বলি, ওই লোডশেডিংয়ের কথা বললাম, সেটা যথেষ্ট কমে গিয়েছে। এবং দ্রব্যমূল্যের দামের কথা পরে আসছি, ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বা জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু এতদিন ইফতার মাহফিল নিয়ে একটা সংকট জায়গা তৈরি হয়েছিল। সেই জায়গা থেকে বেরিয়ে এসে বর্তমান যেভাবে এক আনন্দ উদযাপনের মাধ্যমে পবিত্র মাহে রমজান উদযাপিত হলো, এটা বাংলাদেশের ইতিহাসে এক অনন্য নজির। সেই দিক থেকে বলতে গেলে মাহফিলগুলো কিন্তু এতদিন আওয়ামী লীগের আমলে বাধার সম্মুখীন হতো, সেটা থেকে বাইরে বেরিয়ে এসে ধর্মীয় স্বাধীনতা পূর্ণাঙ্গভাবে স্থাপন করেছে প্রফেসর মোহাম্মদ ইউনূসের সরকার। এই স্বাধীনতা থেকে আরেকটা স্বাধীনতার কথা মনে পড়লো, সেটা হচ্ছে বাক স্বাধীনতা। বাক স্বাধীনতা কিন্তু এখন ফিরে এসেছে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে জাতীয় গণমাধ্যমে কিন্তু এখন সত্য প্রচারে তারা এক বলিহান নেতৃত্বের এক অগ্রগামী ধারক এবং বাহন হয়ে আছে বাংলাদেশের গণমাধ্যমগুলো। এটা হচ্ছে প্রফেসর মোহাম্মদ ইউনূসের এক আকাশচুম্বী সফলতার অনন্য নজির। ওই যে মাহে রমজানের কথা বললাম, ঈদ উল ফিতরের কথা বললাম, সেখানে কিন্তু যারা প্রফেসর মোহাম্মদ ইউনূসকে দেখেছে প্রত্যেকেই বলেছে 5 বছর ক্ষমতায় থাকতে হবে, বা এই ধরনের নেতা নির্বাচন বা আমরা নেতা কিন্তু অলরেডি পেয়ে গেছি।
মানে নেতা নির্বাচন হয় নির্বাচনের জন্য, সেই নির্বাচন ছাড়া কিন্তু আমরা এমন একজন নেতাকে পেয়েছি যাকে কাজে লাগাতে হবে। আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে, অন্যান্য দল ক্ষমতায় আসবে, অবশ্যই তাদের একটা নৈতিকতার একটা পথ খোলা থাকবে, কিন্তু প্রফেসর মোহাম্মদ ইউনূসের মতো ক্লিন এবং ব্রাইট ইমেজের লোককে আমাদের অবশ্যই কাজে লাগাতে হবে। সেই কাজে লাগানোর কথা এখন আমরা দরদামের কথায় আসি। সাধারণ মানুষ কিন্তু দ্রব্যমূল্যের বিষয়টাকে সেভাবে দেখে, আর দ্রব্যমূল্যের দাম কতটা কমে গিয়েছে আপনি বাজারে গেলে বুঝবেন। বা এতদিন যে একটা আগুন ছোঁয়া দাম ছিল সেটাখান থেকে বেরিয়ে এসে এখন প্রত্যেকটা দিন তো দ্রব্যমূল্যের দাম কিন্তু একটা আপস অ্যান্ড ডাউনস অথবা ব্যালেন্সের মধ্যে আছে, এবং বাজার সিন্ডিকেট সেটা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সরকার কিন্তু দমন করতে সফল হয়েছে, এটা দ্ব্যর্থহীনভাবে বলা যায়। এখন আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা তথা বই পুস্তক স্টুডেন্টরা পড়ে পেয়েছে, এটা মানতে হবে। তবে যে শিক্ষা ব্যবস্থার মধ্যে আমরা আবারও ব্যাকআপ করেছি, সেই শিক্ষা ব্যবস্থা কিন্তু বাংলাদেশের ইতিহাসে এক অনন্য নজির, যেটা বাংলাদেশের মানুষ শিখতে চায়, বা সঠিক যে ইতিহাস ধারক এবং বাহক সেটার মধ্য দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। বইয়ের যে ব্যাপক পরিবর্তন এসেছে এটা পুরোপুরি মাথা নষ্ট করে দেওয়ার মতো ব্যাপার। এতদিন ভারত থেকে বই ছাপিয়ে আসতো, এটা আপনারা সকলে জানেন। ঠিক সেই কারিকুলাম থেকে বেরিয়ে এসে আমরা এক অনন্য নজির সৃষ্টি করতে যাব। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নতুনভাবে পরিচালিত হবে, নতুন কারিকুলামের মাধ্যমে বাংলাদেশের শিক্ষা এক অনন্য উচ্চতায় পৌঁছে যাবে। তো এখন যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জননিরাপত্তা। আপনারা জানেন জননিরাপত্তার কথা বলতে গেলে অনেকেই আওয়ামী লীগের লক্ষ্যটা দিয়ে বলবে যে এবার তো পাহাড়ের ব্যবস্থা করা হয়েছে, বিভিন্ন জায়গায় পিটিয়ে মানুষ হত্যা করা হয়েছে। আর ভাই অন্তপক্ষে একটা তর্কের খাতেও বলতে হয় যে অন্তপক্ষে লাশগুলো পাওয়া যাচ্ছে। শেখ হাসিনা আমলে কিন্তু গুম করে দেওয়ার একটা সংস্কৃতি চালু হয়েছিল, সেই সংস্কৃতি থেকে বেরিয়ে এসে বাংলাদেশের মানুষ এখন স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। এবং জননিরাপত্তা যেভাবে তৈরি হচ্ছে, বাংলাদেশের জনপ্রশাসন মন্ত্রণালয় এবং পুলিশ যেভাবে ঘুরে দাঁড়াচ্ছে, জনগণের বন্ধু হয়ে কাজ করছে, কোনো দলীয় স্বার্থ তারা ব্যবহার করছে না, এরকম একটা বাংলাদেশ কিন্তু আমরা চেয়েছিলাম। ঠিক একজন মানুষকে তুলে নিয়ে গুম করে ফেলা বা তাকে আয়নাঘরে বন্দি করে রাখার সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে এসেছি। আয়নাঘর কিন্তু পুরোপুরি বিলুপ্ত হয়েছে, এটা আপনারা সকলেই জানেন। এটা আমাদের জন্য এক অনন্য নজির এবং অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। বিভিন্ন বিতর্ক থাকে, বিভিন্ন উন্নয়নের কথা বললাম। আর একটা জিনিস বলি, সেটা হচ্ছে পিলখানায় বিডিআর বিদ্রোহের যে ঘটনাটি ঘটেছিল, সেখানে বিচার বহির্ভূতভাবে যারা আটক ছিল তাদেরকে কিন্তু তারা এখন বাইরে বেরিয়ে এনেছে, যারা শেখ হাসিনা কলুষিত রাজনীতিতে পড়ে এতদিন গ্রেপ্তার তথা কারাবন্দী ছিল। এটা আমাদের এক অনন্য নজির এবং দৃষ্টান্ত হয়ে থাকবে। আপনারা জানেন তারা পরিবারের কাছে ফিরে এসেছে, তাদের যে অস্ত সিক্ত যে নয়ন সেটা আমরা দেখে কিন্তু পুরোপুরি বিমোহিত। এইভাবে বলতে থাকলে কিন্তু বলা শেষ হবে না। যাই হোক, আরও বিভিন্ন খাতে কিন্তু উন্নয়ন হয়েছে, সেটা এখন সময় স্বল্পতার কারণে আমরা আর একটা পর্ব আপনাদের তৈরি করে দিব। এভাবেই কিন্তু বাংলাদেশ এগিয়ে যাবে। যারা কালো চশমা পড়ে আছে বা কোনো উন্নয়ন চোখে দেখতে পারতেছে না, তারা কোন জগতে বসে আছে, এটা আমাদের একটা ভাবনার বিষয়। যাক, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রফেসর মোহাম্মদ ইউনূসের সরকার আরও ভালোভাবে কাজ করুক এবং বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাক। তারপর একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা একটা নতুন সরকার দেখতে চাই। আপনি এই বিষয়টাকে কীভাবে দেখছেন সেটা অবশ্যই